বড়দিনের ছুটি সামনে আছে, ভাবছি কোথায় যাওয়া যায়। পেয়েছি মাত্র 2-3 দিনের ছুটি, তো মনে হলো ক্রিসমাস তো দেখেইছি কলকাতাতে এবং দিল্লিতে, এবার একটা নতুন জায়গার খুঁজলে কেরম হয়। ইচ্ছা হলো একবার পাহাড়ের দিকে চলে যাওয়ার, দেখতে কেমন হয় ওখানে ক্রিসমাস সেলিব্রেশন। সো প্ল্যান করলাম অ্যান্ড লেটস গো। এক রাতের বাস জার্নির পর পৌঁছে গেলাম শিলিগুড়িতে। এখান থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ডের পাশ থেকে প্রাইভেট কার নিয়ে আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। রাজা রামমোহন রয় ব্রিজ থেকে NH10 ধরে চলেছি আমরা শিলিগুড়ির নতুন বারান্ত শহরের মাঝখান থেকে। আমরা ছুটে চললাম আমাদের গন্তব্য গ্যাংটকের দিকে। NH10 ধরে এসে পৌঁছলাম ডুয়ার্সের মধ্যে। ডুয়ার্স শব্দের অর্থ দরজা বা প্রবেশদ্বার। এটি পূর্ব হিমালয়ের পাদদেশের কাছে পশ্চিমবঙ্গ ও অসম নিয়ে গঠিত। ডুয়ার্স দ্বারা ভুটান ও ভারতের মধ্যে যোগাযোগ সম্পন্ন হয়। ডুয়ার্স অঞ্চল ভুটান তথা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। এই অঞ্চলের গড় উচ্চতা 150 থেকে 1700 মিটারের মধ্যে। হিমালয়ের পাদদেশ তথা সমভূমি ও পর্বত অঞ্চলের মিলনস্থানে ডুয়ার্সের অবস্থান। এবার সেবকের মধ্যে দিয়ে চললাম। ডুয়ার্সের তিস্তা নদীর তীরে এই শহরটি অবস্থিত এবং এর উপরে দুটি সেতু রয়েছে, যথা করোনেশন ব্রিজ এবং সেবক রেলওয়ে সেতু। আমরা এসে পৌঁছেছি সেবক রেলওয়ে সেতুর পাশে। এই এলাকায় ভারতীয় সেনা ও BSF ক্যাম্প রয়েছে। মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য এই এলাকায় অবস্থিত। 10 নম্বর জাতীয় সড়ক এই শহরের মধ্যে দিয়ে গেছে এবং সেবককে গ্যাংটক শহর ও শিলিগুড়ির সাথে যুক্ত করেছে। পাশে দেখতে পাচ্ছেন সেবকেশ্বরী কালী টেম্পল। এটি মা কালীকে উৎসর্গ করা খুবই জাগ্রত মন্দির এই অঞ্চলে। এটি তিস্তা নদীর তীরে করোনেশন সেতুর পাশে অবস্থিত। তিস্তা নদী পশ্চিমবঙ্গ এবং সিকিম রাজ্যের সীমানাকে নির্দেশ করে। তিস্তা সেতুর ঠিক আগে তিস্তা তার প্রধান উপনদী রঙ্গিত নদীর সঙ্গে মিলিত হয়েছে। এখান থেকে তিস্তার গতি দক্ষিণমুখী। শিলিগুড়ি শহর থেকে 22 কিলোমিটার দূরে সেবকের করোনেশন সেতু পেরিয়ে তিস্তা পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে প্রবেশ করেছে। তারপর পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা, কোচবিহার জেলা ও বাংলাদেশের রংপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তিস্তা মিশেছে ব্রহ্মপুত্রে। প্রকৃতপক্ষে তিস্তা নদীর নাম এসেছে ত্রিস্রোতা বা 3 প্রবাহ থেকে। এটি দার্জিলিংয়ে অবস্থিত শিবকগলা নামে পরিচিত একটি গিরি সংকটের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। দার্জিলিং পার্বত্য অঞ্চলে তিস্তা একটি বন্য নদী এবং এর উপত্যকা ঘন বনে আচ্ছাদিত। পার্বত্য এলাকার এর মোট এলাকা মাত্র 12,500 বর্গ কিলোমিটার। তিস্তা নদীর টোটাল বেসিন এরিয়া পরিমাণ মাত্র 12,500 বর্গ কিলোমিটার। পার্বত্য এলাকা থেকে প্রথমে প্রবাহটি
দার্জিলিং সমভূমিতে নেমে আসে এবং পরে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলাতে প্রবেশ করে। নদীটি নীলফামারী জেলায় কালীগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তিস্তা নদীর উৎস উত্তর সিকিমের হিমালয় পর্বতমালার 5330 মিটার উচ্চতায় অবস্থিত সোলামু হ্রদে। হ্রদটি শেষচেনের কাছে ডোংখা গিরিপথের উত্তরে অবস্থিত। তিস্তা নদী ছাঙ্গু, ইয়ংথাং ও ডোংকিয়া লা পর্বতশ্রেণী থেকে উৎপন্ন ছোট ছোট নদীর জলে পুষ্ট। সিকিমের রংপো ও পশ্চিমবঙ্গের তিস্তা বাজার শহরের কাছে ত্রিবেণীতে মিলিত হয়েছে। ক্রস করলাম রংপো বাজার। এর পাশ দিয়ে আমরা গিয়ে পেলাম অটল সেতু, নতুন ব্রিজ। পাশে আছে সিকিম মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের ক্যাম্পাস। সিকিম নামটি লিম্বু শব্দ সু, যার মানে নতুন, এবং খৈন, যার মানে প্রাসাদ বা বাড়ি, এই দুই শব্দের সংমিশ্রণ বলে মনে করা হয়। সিকিমের তিব্বতী নাম হল ড্রেনজং, যার অর্থ ভাতের উপত্যকা। যখন ভুটিয়ারা একে বেউল ডেমাজং বলে, যার অর্থ ধানের লুকানো উপত্যকা। লোককাহিনী অনুসারে রাবডেনসেকে তার নতুন রাজধানী হিসাবে প্রতিষ্ঠা করার পর ভুটিয়ার রাজা তেনসুং নামগ্যাল একটি প্রাসাদ তৈরি করেছিলেন এবং তার নাম লিম্বুরানিকে রাখতে বলেছিলেন। সিকিমের আদিবাসিন্দা লেপসা জনগণ একে নে মে এল নামে ডাকত, যার অর্থ স্বর্গ। ঐতিহাসিক ভারতীয় সাহিত্যে সিকিম ইন্দ্রকিল নামে পরিচিত, যুদ্ধ দেবতা ইন্দ্রের বাগান। সালে এনচে মঠ নির্মাণের পর গ্যাংটক একটি জনপ্রিয় বৌদ্ধ তীর্থস্থান হিসাবে বিশিষ্ট হয়ে ওঠে। 1894 সালে ক্ষমতাশীল সিকিমিস চোগিয়াল থুটপ নামগ্যাল রাজধানীটাকে গ্যাংটকে স্থানান্তর করেন। 20 শতকের গোড়ার দিকে তিব্বতের লাসা এবং ব্রিটিশ ভারতের কলকাতার মতো শহরের মধ্যে বাণিজ্য রুটে গ্যাংটক একটি প্রধান স্টপওভার হয়ে ওঠে। 1974 সালে ভারত ব্রিটিশ সাম্রাজ্য থেকে স্বাধীনতা লাভ করার পর সিকিম একটি স্বাধীন রাজতন্ত্র থাকার সিদ্ধান্ত নেয়, যার রাজধানী ছিল গ্যাংটক, এবং 1975 সালে ভারতের সাথে সিকিমের ঐক্যভূত হওয়ার পরও গ্যাংটক রাজ্যের রাজধানী হিসাবে অব্যাহত থাকে।
আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেল, যার নাম ম্যাকপাই রেসিডেন্সি, এবং তার পাশে আছে ম্যাকপাই লিভিং গ্র্যান্ড। এই দুটো হোটেলই একই গ্রুপের পার্ট। এবার ফ্রেশ হয়ে কিছু খেয়ে আমরা এমজি মার্গের উদ্দেশ্যে রওনা দিলাম। বুজাস কুপায় পরে এসে আইসক্রিম ট্রাই করেছিলাম। কোনো ভিডিও নেই, বাট ছবি দিয়ে দিলাম। এবং একটু পাশেই আছে হোটেল সোয়াং। এই সব হোটেলগুলো একই হিলের উপর অবস্থিত, যেটা গ্যাংটক মল রোডে অবস্থিত তাসি দেলেক রেস্টুরেন্টের উল্টো দিকে গলির মধ্যে দিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন। ভারতের সিকিমের রাজধানী গ্যাংটক দীর্ঘকাল ধরে ভ্রমণকারী পর্যটকের মধ্যে একইভাবে একটি কেন্দ্রভাবে পরিচিত হয়ে আছে। ইটস এ সিনিক টাউন। এর সবচেয়ে বিখ্যাত আকর্ষণগুলির মধ্যে একটি হলো এমজি মার্গ বা মহাত্মা গান্ধী মার্গ, যা শহরের কেন্দ্রীয় কেনাকাটা এবং সাংস্কৃতিক অঞ্চল হিসাবে দাঁড়িয়ে আছে। হিমালয়ের মধ্যে অবস্থিত গ্যাংটকের এমজি মার্গ কেবল একটি স্থান নয়, একটি অভিজ্ঞতা, একটি মনোমুগ্ধকর অঞ্চলের ইতিহাস এবং পর্যটনের সাথে গভীরভাবে জড়িত। এমজি মার্গের পর্যটনের ইতিহাস সেই প্রথম দিকে খুঁজে পাওয়া যায়, যখন সিকিমের ভ্রমণকারীদের জন্য তার দরজা খুলে দিয়েছিল। এই একমাত্র পথচারী অঞ্চলটি বা পেডেস্ট্রিয়ান প্লেস শহরের প্রাথমিক বিকাশের সময় থেকেই গ্যাংটকের শহুরে ল্যান্ডস্কেপের একটি অংশ ছিল, কিন্তু 20 শতকের শেষের দিকে এটি একটি পর্যটন গন্তব্য হিসেবে বিশিষ্টতা লাভ করেছে। যেহেতু সিকিমের রাজধানী শহর আধুনিক হয়েছে এবং এই অঞ্চলের অনন্য সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের সন্ধানে আরও বেশি দর্শক এসেছেন, এমজি মার্গ গ্যাংটকের সামাজিক জীবনের কেন্দ্রস্থল হয়ে উঠেছে। দু সালে এমজি মার্গ এটি একটি লিটার ফ্রি এবং স্পিড ফ্রি অঞ্চলে রূপান্তরিত করা হয়। এটিকে দেশের অন্যতম পরিচ্ছন্ন অঞ্চলে পরিণত করে। এই উদ্যোগটি এমজি মার্গের সিনিক অ্যাট্রাকশনকে আরও বাড়িয়ে তোলে পর্যটকদের মাঝখানে এবং সবার জন্য একটি মাস্ট ভিজিট প্লেস হিসাবে এর মর্যাদাকে আরও বাড়িয়েছে।
এমজি মার্গের মেন অ্যাট্রাকশন এর প্রাণবন্ত পরিবেশ, যেখানে আপনারা পাবেন ঐতিহ্যবাহী সিকিমি স্থাপত্য, আধুনিক ক্যাফে এবং দোকানের সমাহারে ঘেরা রাস্তা। সেই রাস্তার ধারে সারিবদ্ধ বেঞ্চ এবং ল্যাম্পপোস্ট জ্বালানো। সেই ফুটপাত গ্যাংটকের কেন্দ্রস্থলে ইউরোপীয় অনুভূতি প্রদান করে। স্থানীয় হস্তশিল্প, পোশাক এবং মুখে জ্বলানা সিকিমিজ খাবারগুলো যে কোনো শপিং লাভার বা ফুডিজের জন্য একটা হেভেন। তাছাড়া এমজি মার্গ বিখ্যাত গ্যাংটক ফুড অ্যান্ড কালচার ফেস্টিভ্যাল সহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান আয়োজন করে থাকে। পর্যটকরা এখানে ট্র্যাডিশনাল ড্যান্স এবং এখানকার লোকাল সঙ্গীত উপভোগ করতে পারেন এবং এই উৎসবের সময় বিভিন্ন স্থানীয় খাবার ট্রাই করে দেখতে পারেন। বার্ষিক এই ইভেন্টটি কেবল সিকিমের সমৃদ্ধ সংস্কৃতিকে তুলে ধরে না, বরং সারা বিশ্বের পর্যটকদের উৎসবে অংশ নিতে আকৃষ্ট করে। এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। দেখলাম রাস্তার মাঝখানে একটি সুন্দর চায়ের দোকান, তার নাম হচ্ছে টেমি টি। তারা একটা অন্যরকম হার্বাল গ্রিন টি বিক্রি করছে। খেয়ে দেখলাম অন্যরকম স্বাদ এবং সত্যিই ভালো। সেই দেখে আরও 2 প্যাকেট নিয়ে এলাম সঙ্গে করে, যাতে এর টেস্টকে আরও বেশি পরবর্তীকালে উপভোগ করতে পারি।
হঠাৎ করে এত ইতিহাসের মাঝখানে পিছনে ঘুরে দেখি আমার বউ স্টপ, পাশেই মোমো স্টপ। সেই স্টপে হট করে বলল পেট পূজা করতে হবে যে, সেই জন্য ঢুকে পড়লাম সবাইকে নিয়ে মোমো স্টপে। দেখি সিকিমিজ মোমো খেতে কেরম লাগে। ইউরোপিয়ান স্টাইল এই রেস্টুরেন্ট এনভায়রনমেন্টকে উপভোগ করতে করতে চোখ তুলে দেখি আমাদের দিকে এগিয়ে আসছে আমাদের মোমো ট্রে। সেই মোমো ট্রের ঢাকনা খুলে দেখি আছে আমাদের প্রিয় মোমো। সেই মোমোগুলো রিয়েলি খেতে ভালো ছিল, যা এখন আমাদের মুখে স্বাদ লেগে আছে। আরও কিছু ডিশকে আমরা ট্রাই করলাম। রিয়েলি খুবই ভালো রেস্টুরেন্ট। আবার গেলে নিশ্চয়ই ওখানে ফিরে যাব।
So that's all for today, friends. So I hope you have enjoyed today's video. Day 1 এ আমরা পৌঁছালাম গ্যাংটক, এমজি মার্কেট, ইভিনিং ওয়াক করলাম। নেক্সট ডে আমরা সাইট সিনের জন্য বেরাবো। সো স্টে টিউন ফর আওয়ার নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।